ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা নতুন আরেকটি ক্লাস নিয়ে এখানে উপস্থিত হয়েছি। তো দেখো, আজকে ক্লাসের যে বিষয় তা প্রথমে তোমাদের জানিয়ে দিচ্ছি। আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব পঞ্চম শ্রেণীর এতুয়া মুন্ডার কাহিনী গল্পটি। এই গল্পটি আমরা আজকের ক্লাসে বিস্তারিতভাবে পড়ব এবং তোমাদের অর্থ বুঝিয়ে দেব। তো অবশ্যই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমরা ক্লাসটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ঘন্টাটিকে বাজিয়ে নোটিফিকেশনটিকে অল করে রাখবে। তাতে কি হবে, যখনই আমি এই ধরনের ক্লাস নিয়ে আসবো সবার প্রথমে তোমাদের কাছে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে মোবাইলে, তখন তোমাদের কোনো ক্লাস মিস হবে না। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটি শুরু করছি। তো চলো শুরু করছি মহাশ্বেতা দেবীর লেখা এতুয়া মুন্ডার কাহিনী গল্পটি। তো গল্পটি শুরু করার আগে আমাদের অবশ্যই জানতে হবে মহাশ্বেতা দেবী সম্পর্কে। ঠিক আছে, অর্থাৎ যিনি গল্পটি লিখেছেন। দেখো, আমরা চলে যাব 24 পাতাতে। তো সেখানে মহাশ্বেতা দেবী সম্পর্কে বলা রয়েছে, ব্র্যাকেটে আছে দেখো, জন্ম 1926 সাল। ঠিক আছে, বাবা ছিলেন লেখক মনীষ ঘটক, যুবনাশ্য যাকে বলা হচ্ছে, ব্র্যাকেটে দেখো রয়েছে, তার ছদ্মনাম হচ্ছে যুবনাশ্য। মহাশ্বেতা দেবী অধ্যাপনা ছাড়া সাংবাদিক কাজ হিসাবেও কাজ করেছেন। তিনি বহুদিন বাংলা, বিহার, উড়িষ্যার অরণ্যভূমির মানুষের জীবনের সঙ্গে রয়েছেন। জনপ্রিয় উপন্যাস ঝাঁসির রানী, নটি, অরণ্যের অধিকার, 1084 মা। ঠিক আছে, ছোটদের জন্য বিখ্যাত গ্রন্থ হচ্ছে গল্পের গরু নাদোস, এক কড়ির স্বাদ, নেই নগরের সেই রাজা, বাঘ শিকারী ইত্যাদি। সমাজসেবামূলক কাজের স্বীকৃতিতে পেয়েছেন ম্যাগসেসে পুরস্কার। সাহিত্য রচনার জন্য আকাদেমি পুরস্কার সহ বহু পুরস্কার পেয়েছেন। পাঠ্যাংশটি তার লেখা এতুয়া মুন্ডার যুদ্ধজয় বইয়ের প্রথম পরিচ্ছদ থেকে নেওয়া হয়েছে। যদি প্রশ্ন পড়ে এতুয়া মুন্ডার কাহিনী গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে, তাদের বলতে হবে এতুয়া মুন্ডার যুদ্ধজয় নামে যে গ্রন্থটি রয়েছে তার প্রথম পরিচ্ছদ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তো এরপর আমরা পুরো গল্পটি প্রথম থেকে পড়ব। তো দেখো, গল্পের নাম এতুয়া মুন্ডার কাহিনী, লেখিকা হচ্ছেন মহাশ্বেতা দেবী। গ্রামটার নাম হাতিঘর, যদিও এখন সেখানে হাতি নেই। মতিবাবুর পূর্বপুরুষরা যখন মস্ত জমিদার ছিলেন, ওদের ছিল হাতি, আর হাতিশালাটা ছিল পাথরের। ওদের সে পাথরের বাড়ি আজও আছে, তাতে 30টা ঘর। একতলার ঘরে দেখবে চাল, ডাল, গম, কত কি। হাতিশালাটায় দেওয়াল তুলে ওটা এখন ধান রাখবার গোয়াল ঘর। ঠিক আছে, তারপরে পেরাতে চলে যাব। এতুয়া দাদু বলে এক এক সময় এটা ছিল আদিবাসী গ্রাম, নাম ছিল শালগেড়িয়া। সাবু আর শাল গাছের পাঁচিল যেন পাহারা দিত গ্রামকে। নামটা বদলে গেল কেন গো, জিজ্ঞাসা করছে এতুয়া। বাবুরা এলো, আমাদের সব নিয়ে নিল। আদিবাসীরা কিছু বলল না? তুই বড্ড বকিস এতুয়া, তোর বাপেরও এত কথা শুধাবার সাহস হতো না। ঠিক আছে, লেখাপড়া জানতাম না, সরকারের আইন কানুন বুঝতাম না, তাতেই আমরা হেরে গেলাম। এখানে এতুয়া এবং তার দাদুর মধ্যে কথোপকথন চলছে। তো এতুয়া জিজ্ঞাসা করছে যে নামটা বদলে কেন গেল। তখন তার দাদু তাকে প্রত্যুত্তরে এই কথাগুলো বলছে, শুধু এই কথাটি বলো, নিজেদের দেশ ছেড়ে তোমরা কবে এলে এখানে? হাজার হাজার চাঁদ আগে। হাসিস কেন? এখন কেউ চাঁদ দিয়ে বছর হিসেব করে? আমরা তো করছি, মরণকাল অবধি তাই করব। আমাদের পূর্বপুরুষরা দেশ ছাড়লো, সিধু কানু যখন সাঁওতালদের নিয়ে সাহাবদের সঙ্গে যুদ্ধে নামলো, সে কি ভীষণ যুদ্ধ। সাহেবরা জিতে গেল, সাঁওতালরা এদিক ওদিক পালিয়ে বাঁচলো। এখানে যারা এসেছিল তারা বন কেটে বসত করলো। সে কি আজকের কথা রে? এতুয়া দাদু তাকে বলছে। ঠিক আছে, আমরা মুন্ডারা তখনই এলাম, জিজ্ঞাসা করছে এতুয়া দাদুকে। ঠিক আছে,
গায়ের বুড়ো সর্দার মঙ্গল নাতিটার দিকে তাকায়, কচি ছেলে কিছু জানে না, ওরে জোর জুলুম না করলে কোনো আদিবাসী কখনো দেশ ছাড়ে না। কত বছর বাদে বিরসা মুন্ডাদের নিয়ে সাহেবদের উৎখাত করবে বলে লড়াই করলো। সেও এক ভীষণ যুদ্ধ, বনাবন তীর চলে, ওরা দনাদন গুলি চালায়। সাঁওতালরা করলো হুল, আমরা করলাম উল গুলান। হারলাম তো আমরাও, বাতাসের মুখে পাতার মতো আমরা বাংলা, উড়িষ্যা, বিহার, আসাম কত জায়গায় যে গেলাম, কত বন কেটে বসালাম, এখন মুন্ডা সাঁওতাল সব দেশে। তো এই হচ্ছে প্রথম পাতার গল্প, যেখানে এতোয়া এবং তার দাদুর মধ্যে একটা কথোপকথন চলছে। এই যে বলা হচ্ছে হাতিঘর গ্রামটার নাম, তার আগে নাম ছিল শালগেড়িয়া, সেটা কিভাবে তার নাম পরিবর্তন হলো সেই কাহিনী তার দাদু তাকে বলে দিচ্ছে। ঠিক আছে, তো তারপরে দেখো, এখানে চলে এলে ছোটনাগপুর ছাড়লাম, হাঁটতে হাঁটতে সুবর্ণরেখা পার হলাম, সাঁওতালরা খুব খুশি, আদিবাসী আসছে, মানুষ বাড়ছে। ওই যে তোরা বলিস ডুলং নদী, আমরা তাকে বলতাম দরংগাড়া। তখন জঙ্গল যত, জানোয়ার তত। গ্রামে যে লোধা আদিবাসী দেখিস, ওরা বনজীবী মানুষ, বনের সন্তান। বাঘুর দেবতা পুজবে, বাঘ যাতে গরু না খায়। বড়াম মায়ের পূজা দেবে, তিনি রক্ষা করেন। আমরা একসঙ্গে বন কেটে বসত করেছি, তবে জঙ্গল তো মা, জঙ্গল নষ্ট করি নাই। লোধারাও তো আজও স্বীকার করে। ঠিক আছে, এগুলো সব বলে দিচ্ছে তোকে তার দাদু। বাবু যে বলে তোরা আদিবাসীরাই জঙ্গল কেটে শেষ করেছিস, না রে না, জঙ্গল আর কতটুকু আছে বল। তবু তো জঙ্গল থেকেই কন্দ, মূল, ফল, পাতা, জ্বালানি, খরগোশ, সজারু পাখি, গ্রাম দেবতা যাকে বলি বড়াম, সে তো বুড়ো শাল গাছটা, যে বাঁচায় তাকে কেউ মারে। গায়ের নামটি হাতিঘর কেন হলো গো, জিজ্ঞাসা করছে এত দাদুকে। বন কাটলাম, মাটি যেন হেসে উঠল। আর কি, বাবুরা ঢুকে পড়লো, এ হয়ে আসছে চিরকাল। লেখাপড়া জানি না, সবকিছু নিয়ে নিল ওরা, নতুন নাম দিল হাতিঘর। যা অনেক বকলাম রে এতোয়া, তা এত কথা জানতে চাইলি যে? এইসব কথাগুলো বলার পর তার দাদু তাকে বলছে আমি অনেক বকলাম। তো বলছে এত সব জানার কারণ? এত কি বলছে দেখো, এত কি বলবে ঠাকুরদাকে। বাবুর বাড়ি কাজে যায়, প্রাইমারি স্কুলের চালাঘরের কোল দিয়ে পথ। সাঁওতাল মাস্টার গল্প বলে কি বা, ক্লাস বসতে না বসতে গল্প শুরু করে। গল্পের শুরু কোথায় কে জানে, এতটা শুধু শোনে। তখন তারা তীর ছোঁড়ে শন, তীরে তীরে আকাশ আঁধার, সে যে কি ভীষণ যুদ্ধ, তার আর কি বলি। তারপর দেখো, কোন যুদ্ধের কথা বলে গো মাস্টার, এত জানে না তো। মহাভারতের যুদ্ধ, রামায়ণের যুদ্ধ। রোহিণী গ্রামে গিয়ে এত যাত্রাও দেখেছে, আর রামায়ণ মহাভারতের কোথাও যাত্রা সে দেখে জেনে ফেলেছে। ঠিক আছে, মাস্টারের গলা শুনতে শুনতে দৌড়েও চলে। মতিবাবু হলো গ্রামের ঠাকুর দেবতা। ছোট্ট এতোয়া তার বাগাল, ওর কাজ গরু ছাগল চড়ানো। ঠিক আছে, দেখো এখান থেকে আমরা যেটুকু জানতে পারছি, এতোয়া এবং তার দাদুর মধ্যে গল্প হচ্ছে এই যে হাতিঘর গ্রামখানা, তার কিভাবে নাম পরিবর্তন হলো। আগে নাম ছিল তার শালগেড়িয়া, সেখান থেকে কিভাবে হাতিঘর নাম হলো তার কাহিনী বলে দিচ্ছে এতোয়াকে তার দাদু, এবং কিভাবে মুন্ডারা, সাঁওতালরা যুদ্ধ করেছিল ইংরেজদের বিরুদ্ধে, তার কাহিনীও এখানে বলে দিচ্ছে। ঠিক আছে, এরপর দেখো পরের পেরাতে কি বলছে। হাতিঘর কলকাতা থেকে কত কাছে, কত দূরে? হাওড়া থেকে চলো খড়গপুর, তারপর বসো বাসে, নেমে পড়ো গুপ্তমণি মন্দিরের সামনে। বড়াম্মা দেবী
যিনি সকলকে রক্ষা করেন। লোধা পুরোহিত পুজো করে বোম্বে রোডে যত বাস ট্রাক চলে সবাই গুপ্তমণির মন্দিরে প্রণামী দেয়। গুপ্তমণি থেকে রোহিণী যাবার বাস পাবে কি না কে জানে। দক্ষিণ পশ্চিমে হাঁটো না 7-8 মাইল, ঠিক আছে। হাঁটতে হাঁটতে পেরোলে ছোট্ট একটি নদী, যার জল কাচের মতো। পেরোলে ছোট ছোট আদিবাসী গ্রাম, তারপর মস্ত গ্রাম রোহিণী পেরিয়ে দক্ষিণে চলো। ডুলং নদী, যার আদিবাসী নাম হচ্ছে দরংগাড়া, সে চলেছে নেচে নেচে তোমার সঙ্গে। যে দেখলে আকাশ ছোঁয়া একটি শাল আর একটি অর্জুন গাছ, পৌঁছে গেলে এতোয়াদের গ্রাম হাতিঘর, ঠিক আছে। হাতিঘরের দূরত্ব কতটা কলকাতা থেকে সেটা এখানে বলা হয়েছে। প্রথমে বলেছে হাওড়া থেকে খড়গপুর, তারপর সেখানে বাসে, এভাবে পুরো দূরত্বটা এখানে বলা হয়েছে, ঠিক আছে। পরীক্ষাতে প্রশ্ন করতে পারে যে হাতিঘর গ্রামটি কত দূরে, কলকাতা থেকে কত দূরে, তার উত্তর এখানে বলা হলো, ঠিক আছে। পরের পেরা, গাছের গোড়ায় দেখবে পোড়ামাটির মস্ত হাঁড়ি, মস্ত ঘোড়া, ছোট ছোট অমন অনেক হাতি, অনেক ঘোড়া। আদিবাসী ও আদিবাসী সবাই গ্রাম দেবতা বা গোড়ামকে পুজো দিয়ে গেছে, ঠিক আছে। ডুলং নদী খানিক বাদেই মিলেছে সুবর্ণ রেখায়, সেজন্য গেরুয়া রঙের সমুদ্র। ইচ্ছে হলেই নেমে স্নান করতে পারো, জল তো কোমর অবধি, ডুবে যাবে না। স্রোত কি জোরালো, এতোয়া ওর প্রিয় মোষটির পিঠে চেপে চলে যায়। গেরুয়া সমুদ্র পেরিয়ে কত সময়। তারপর বেরা, এতোয়া কি করে, ও গরু ছাগল মোষ চড়াই। নামটি এতোয়া কেন গো, প্রশ্ন পরীক্ষায় পড়তে পারে। এতোয়া নামটি কেন দেওয়া হয়েছে? রবিবারে জন্মালে যে, সময়ে জন্মালে নাম হতো সমরা, সময়, এমনি কোনো নাম। আদিবাসীদের যার ইচ্ছে জন্মবারের সঙ্গে মিলিয়ে নাম রাখে, যার ইচ্ছে সে তোমার আমার মতো বাংলা নাম রাখে। এতোয়ার নামটি দিল ঠাকুরদা মঙ্গল মুন্ডা। এখান থেকে প্রশ্ন পড়তে পারে যে এতোয়ার দাদুর নাম কি, তাহলে মঙ্গল মুন্ডা, ঠিক আছে। তাহলে তাকে নামটা দিয়েছে তার দাদুই, ঠিক আছে। এ রাজ্যে মুন্ডা, সাঁওতাল, লোধা সবাই বাংলা বলে, নিজেরও ভাষাও বলে, অর্থাৎ তারা বাংলা ভাষা বলে এবং তাদের নিজের ভাষা, সে ভাষাও তারা বলে। এতোয়াক দেখলে মনে হয় দুরন্ত এক বাচ্চা ঘোড়া, এখনই লাফিয়ে উঠে দৌড় লাগাবে। বয়স তো মোটে 10। পরীক্ষায় প্রশ্ন পড়তে পারে এতোয়া মুন্ডার বয়স কত। গল্পে এতোয়া মুন্ডার বয়স কত বলা হয়েছে, পড়তে পারে প্রশ্ন, তো উত্তর হবে 10। বয়স তো মোটে 10, মাথায় লালচে চুল, খুব ঝাঁকড়া, সব সময়ে পরনে একটা খাকি হাফ প্যান্ট, চোখ দুটো জলজলে আর ধারালো। যদি তার চেহারার বর্ণনা পরীক্ষায় প্রশ্ন পড়ে তাহলে এই উত্তর হবে। সব দিকে ওর নজর থাকে। ঠাকুরদা বড্ড বুড়ো ও বড্ড ছোট, ওকে অনেক কথা ভাবতে হয়। একটা শুকনো ডাল, কয়েকটা শুকনো পাতা, সব ওর চোখে পড়ে, সব ও জ্বালানির জন্য কুড়িয়ে নেয়। গ্রামে তো প্রতি সপ্তাহে হাট বসে। এখান থেকেও প্রশ্ন পড়তে পারে গ্রামে কখন হাট বসে। গ্রামে তো প্রতি সপ্তাহে হাট বসে। হাটের দোকান ঝাটপাট দিয়ে ও একটি বস্তা চেয়ে নিয়েছে। বস্তাটি ওর সঙ্গে থাকে। পুরনো আম বাগানে বাবুর গরু চড়াতে চড়াতে ও ঠিক ঠিক কুড়িয়ে নেই টোকো আম, শুকনো কাঠ, মেটে আলু খুঁড়ে বের করে মাটি থেকে, মজা পুকুরের পার থেকে তোলে শাক, সব চলে যায় ওই বস্তায়, ঠিক আছে। ওই যে বলা হচ্ছে হাটের দোকানে ঝাটপাট দিয়ে একটা যে সে বস্তা সে চেয়ে নিয়েছে, সেই বস্তাতে সে এইসবগুলো রাখে। তারপর গরু নিয়ে ও ডুলং পেরিয়ে চড়ে ওঠে। ঘন সবুজ ঘাস বনে গরু মোষ ছেড়ে দেয়। এবারও ও দৌড় মারে চোরের মাঝে সুবর্ণ রেখা যেখানে সরু, তাহলে সে গরু চড়াতে গিয়ে দৌড়ায়, ঠিক আছে। বাসে বোনা জালটা পাতে সেখানে, এখনো ও রাজা।
এই নদী আকাশ চোরের রাজা, নিজেকেই বলে মাছ পেলে মাছ খাবো, শাক তো খাবোই। মুদি দাদা মেটে আলুটা নিয়ে যদি নুন তেল মশলা দেই ওকেই দেব, না দেই তো মেটে আলুটা আমি আর দাদু খাবো। ঠিক আছে, কি কি খাবো ভাবতে গেলেই খিদে ভুলে যায় গো। এখনো ও লাফায় আর নদীর জল, কাশবন, বুনো ফুল, কাকাশ সকলকে ডেকে বলে সে কি ভীষণ যুদ্ধ। তীর চলছে সনসন, কামান চলছে দনাদন, ঘোড়া ছুটছে খটাখট, কি যুদ্ধ কি যুদ্ধ। এ তো জানে না মাস্টার কোন যুদ্ধের কথা বলে, 1857 থেকে 58 যুদ্ধের কথা, না অন্য কোনো যুদ্ধ যাতে তীরের সঙ্গে বন্দুকের লড়াই হয়েছিল। মাস্টার তো এক এক দিন এক এক যুদ্ধের কথা বলে, ও জানেও না, পরোয়া করে না, যুদ্ধ তো হয়েছিল, আবার কি চাই। অর্থাৎ এতোয়া যখন স্কুলে যায়, তার সেই সাঁওতাল মাস্টার তাকে যুদ্ধের গল্প শোনায়, সে কোন যুদ্ধের কথা বলে তা কিন্তু তার জানা নেই, কিন্তু তার মনে হয় সে তো কোনো একটা যুদ্ধ, সে যে কোনো যুদ্ধ হোক না কেন। ঠিক আছে, তো এই হচ্ছে তারপর পর্যন্ত গল্প। তারপর পেরা দেখো, আকাশ, ঘাস বনে গুনগুন করা উড়ন্ত পতঙ্গ, বাতাসে ঝুলন্ত হাসন্ত বনফুল, গরুর পাল, কেউ জানে না ছোট্ট এতোয়া এক ভীষণ যুদ্ধের কথা বলে। গরুর বাগাল, আদিবাসী ছেলেকে ঘাস, ফুল, নদী কেউ পাত্তা দেয় না গো। ডুলঙ্গার সুবর্ণরেখাও হেসে চলে যায়, বয়ে যায়, অথচ এইসব নদীর তীরও নাকি একদিন কত যুদ্ধ হয়েছে। সুবর্ণরেখার জলে নাকি এখনো সোনার রেণু পাওয়া যায়, লোকে বলে। এত ওসব বিশ্বাস করে না, তাহলে তো লোধা বুড়ো ভজন ভুক্তার কোথাও বিশ্বাস করতে হয়। ভজন বলে, ছিল রে ছিল, সুরবীর এক আদিবাসী রাজা ছিল। বাইরের মানুষ এসে যখন তার রাজ্যপাট কেড়ে নিল, তখন তামার ঘন্টা আর 3 ধনুক নিয়ে সে ডুলং নদীতে ঝাঁপ দিল। যদি কেউ ভক্তি ভরে তাকে ডাকতে পারে, রাজা তখন ঘন্টা বাজাবে ঢং ঢং, তারপর হাতি চেপে ধনুক হাতে উঠে আসবে জল থেকে। বাঘের মতো গর্জনে আকাশটাকে কাঁপিয়ে বলবে, কে ডাকে আমায়? আমার সেনারা কোথায়? জল থেকে উঠে আসব, আমার রাজ্য আমার হবে। মাটি ঢেকে দেব জঙ্গলে, আর জঙ্গলের প্রাণী, জঙ্গলের মানুষ দিয়ে। সেজন্য পাতাল আমি কতদিন অপেক্ষা করব? বলে আর ঘন্টা বাজাই, ঝড় বাদলের রাতে সব শোনা যায়। তারপরে দেখো, ভজন ভুক্তা অন্ধ মানুষ, হাট বারে হাটতলায় ও গল্প বলে গান গায়। কতদিন এত ওকে ঘরে পৌঁছে দিয়েছে, কতদিন বলেছে কি গল্প বললে আজ দাদু, সবাই শুনছিল গো, দেখো কতগুলো 10 পয়সা পেয়েছ। এতবারে ছেলে তুই বড্ড ভালো, স্কুলে যাস না, এই বড় দুঃখ। আমাদের ছেলে মেয়ে গায়ে চড়াবে বাবুর বাড়ি, বন হতে কাঠ আনবে, স্কুলে যায় না রে। অথচ এখন গ্রামে স্কুল, সাঁওতাল মাস্টার কত ভালো, ঘরে ঘরে যাবে আর বলবে ছেলে মেয়ে স্কুলে পাঠাও। আমাদের ঘরে ছেলে মেয়ে পড়তে শিখবে না, আমরাই তো পেটের জ্বালায় ছেলে মেয়েদের পাঠাই না। আমাদের কালে সেই জঙ্গল দিয়ে 4 মাইল যাও তবে পাঠশালা, এখন গ্রামে স্কুল। তবু এই বলে সে কিছুক্ষণ সে চুপ থাকে, তারপর সে এতকে বলে, তুই ঘর যা বাছা, এখন আমি চলে যেতে পারবো। ঠিক আছে, তো এই হচ্ছে গল্প, যেখানে এই যে অন্ধ মানুষ ভজন ভুক্তা, তার কিছু কাহিনী আমরা এখানে দেখতে পাচ্ছি। সে গান গায়, হাটের দিনে গান গায়, এবং সেই গান শুনে লোকে তাকে পয়সা দেয়। মাঝে মধ্যে এতোয়া তাকে বাড়ি পৌঁছে দেয়। ঠিক আছে, গল্পের শেষে আমরা দেখতে পাচ্ছি এতোয়াকে সেই ভজন ভুক্তা স্কুলে যাওয়ার কথা বলছে। এই যে সাঁওতালরা স্কুলে যায় না, সে তার একটা দুঃখ।
এই যে মাস্টার মশাই রয়েছে, সাঁওতাল মাস্টার মশাই, সে কি করে না ঘরে ঘরে যায় এবং গ্রামের সবাইকে বলে বাচ্চাদের স্কুলে পাঠাও। একসময় সে আক্ষেপ করে বলেছে যে আমরাই তো বলছে পেটের জ্বালায় ছেলে মেয়েদের স্কুলে পাঠাই না, ঠিক আছে। বলছে আমাদের সময় এক সময় কি হতো না, 4 মাইল দূরে পাঠশালা বা স্কুল ছিল, অনেক দূরে, ঠিক আছে। এই বলে গল্পটি শেষ হচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের গল্প, যার নাম হচ্ছে এতোয়া মুন্ডার কাহিনী। লেখিকা হচ্ছেন মহাশ্বেতা দেবী। খুব সুন্দর একটি গল্প, আদিবাসী সাঁওতালদের মুন্ডাদের কাহিনী আমরা এখানে দেখতে পাচ্ছি। তো গল্পটি আশা করি তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে আর তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবে। আর এই ধরনের ক্লাস তোমরা যদি রেগুলার পেতে চাও তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটিকে বাজিয়ে নোটিফিকেশনটিকে অল করে রাখবে, যাতে কি হবে আমি যখনই এই ধরনের ক্লাস নিয়ে আসবো সবার প্রথমে তোমাদের মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে, তখন তোমরা জানতে পারবে যে নতুন কোনো ক্লাস চলে এসেছে, ঠিক আছে। তো এই ছিল আজকের ক্লাস, দেখা করছি পরের ক্লাসে।